ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে ক্লাস 12-এর ক্লাস, যেটা চলছিল তোমাদের এনভায়রনমেন্টাল ইস্যুস। মানে পরিবেশগত সমস্যা। তোমাদের এর আগে ভিডিওটাতে আমি মনে হয় জল দূষণ, বায়ু দূষণ এগুলো মোটামুটি পড়িয়েছি, বিওডি সিওডি এগুলো। আজকে যেটা হবে সেটা হচ্ছে কৃষিজ রাসায়নিক দূষণ। কৃষিজ রাসায়নিক দূষণ মানে কি? কৃষি থেকে যে আমরা যে কেমিক্যাল ইউজ করি কৃষিতে, তো তোমরা হয়তো নিশ্চয়ই জানো কী কী কেমিক্যাল ইউজ হয়। সো এই কৃষিতে কেমিক্যাল যেগুলো হচ্ছে সেগুলো আমাদের পরিবেশে কী কী দূষণ করছে সেই জিনিসটাই করতে হবে, এবং সে এর বিপজ্জনক প্রভাবগুলোও তোমাদেরকে মানে করতে হবে। তো কৃষিতে আমরা কি করি মেনলি? বিভিন্ন রকম পেস্টিসাইড, হার্বিসাইড। পেস্টিসাইড মানে কীটনাশক, হার্বিসাইড মানে আগাছানাশক আমরা প্রচুর ইউজ করি। যাতে কী হয়, মানে যেগুলো দেখবে গ্রামের দিকে সার প্রয়োগ করা হয়, যার ফলে কী হয়, পতঙ্গ প্রচুর মারা যায়। ইউজ করতে হয় কারণ এখন পতঙ্গরা এত বেড়ে গেছে যে শস্য প্রচুর নষ্ট করে দেয়, তো এটা অবভিয়াসলি করতেই হয়। বা যে কোনো সবজি হোক বা যে কোনো চাষই হোক, চাষের ক্ষেত্রেই বিভিন্ন রকম এই রাসায়নিক এগুলো প্রয়োগ করতে হয়। যেমন কিছু কিছু নাম আছে, সেই নামগুলো মেনলি পড়তে হবে। যেমন হচ্ছে ডিডিটি, বিএইচসি। ডিডিটির ফুল ফর্ম হচ্ছে তোমরা জানো, কেমিস্ট্রিতে আছে, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। ডিডিটির ফুল ফর্ম কি? ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। আর বিএইচসি হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড। এগুলো আগে ইউজ করা হতো, এখন এগুলো ব্যান করে দেওয়া হয়েছে। এগুলো মানে মানুষের ক্ষেত্রে প্রচুর প্রভাব ফেলে। এগুলো আমাদের শরীরে ঢুকে গেলে এগুলো সারা জীবন থেকে যাবে। তো এই জন্য ডিডিটি বিএসসি পুরোপুরি ব্যান করে দিয়েছে। তবে এখনও আরও বিভিন্ন রকম কেমিক্যাল ইউজ করা হয়, যেমন এলড্রিন, অলড্রিন, প্যারাথিয়ন, ম্যালাথিয়ন। এই সব যে কেমিক্যালগুলো ইউজ করা হয় সেগুলোও আমাদের শরীরের পক্ষে খুব ভালো না, কিন্তু তবুও করতে হয় কারণ এটাতে মানে নাহলে আমরা কিছু খেতেই পাবো না, এটা হচ্ছে সমস্যা হয়ে যাবে। পতঙ্গ এরাই খেয়ে শেষ করে দেবে। তো এর ফলে যে কিছু কিছু মানে এর পরিপূরক কিছু বেরায়নি, যেটা বেরিয়েছে সেটা হচ্ছে জৈব সার। তো জৈব সারে অতটা কাজ করে না, ওই জন্য কেমিক্যাল দেওয়া হয়। তবে এ দুটো মিক্স করে মানে জৈব সার আর কেমিক্যাল মিক্স করে দেওয়াতে বেশি লাভ হয়। তো এখন অনেকে চাষিরা কী করে যে যে তারা বেশি লাভের আশায় তারা কী করে, শুধু কেমিক্যালটা ইউজ করে। এর ফলে কী হয়, কেমিক্যালগুলো ওই চাষের মধ্যে থেকে যায়, এবং সেটা কীভাবে আসছে সেটা হয় গাছ শোষণ করে কিছুটা, কিছুটা আসে হয়তো সে বৃষ্টি বা বন্যা হলো, সেগুলো বন্যার জলে ধুয়ে মাটিতে মাটিতে মিশলো, মাটি থেকে জলে আসলো, না সেভাবে জল দূষণ ঘটাচ্ছে। যেমন বিভিন্ন রকম জল দূষণ ঘটায়, যেমন হচ্ছে তোমরা যেমন ক্যাডমিয়াম এর আগে পড়েছিল, ক্যাডমিয়ামের ফলে এটাই, তারপরে লেডের ফলে সিসার ফলে ডিসলেক্সিয়া, পারদের ফলে মিনামাটা, এই সব রোগগুলো মানে মেনলি ছড়িয়ে যাচ্ছে এই কৃষিজ রাসায়নিক দূষণের মধ্যে চলে আসছে এগুলো। তো এগুলো প্রচুর ক্ষতিকারক। তো এগুলো একটু, এই নামগুলো একটু জেনে রাখবে, কারণ কোনটা কি ইউজ করা হয় সেই নামগুলো থেকে অনেক সময় কোশ্চেন দেয়। এরপরে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে কঠিন বজ্র পদার্থ। কঠিন বজ্র পদার্থ মানে এমন যেগুলো বজ্র পদার্থ খুব কঠিন, মানে আছে শক্ত না, কঠিন বলতে এখানে বলতে চাইছে ভঙ্গুর, মানে ভঙ্গুর কম, মানে অনেক দিন লাগে মানে ভাঙতে। যেমন হচ্ছে প্লাস্টিক, পিভিসি। প্লাস্টিক কি দেখি আমরা তো হয়তো টিভিতে টিভিতে দেখি যে এখন আমরা সব কিছুতে প্লাস্টিকের জিনিস ইউজ করি। প্লাস্টিক ছাড়া আমাদের জীবন অচল, কারণ প্লাস্টিক ছাড়া কোনো কিছুই সম্ভব না। সব কিছুতে প্লাস্টিক আছে, তুমি যেই কিছু দেখো সব কিছুর মধ্যে প্লাস্টিক থাকবেই। তুমি সাধারণত বই দেখো বা খাতায় দেখো, তাদের মধ্যে প্লাস্টিকের র্যাপার দেওয়া আছে, কারণ প্লাস্টিকটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। কিন্তু এটা হচ্ছে এমনভাবে তৈরি করা হয়েছে যেটা হচ্ছে জৈব অভঙ্গুর। মানে এটা যদি প্লাস্টিকটা যদি একটা প্লাস্টিককে যদি মাটিতে রেখে দাও 100 বছর পর 200 বছর পর দেখবে ওরকমই অবস্থায় হয়ে আছে। মানে এটা ভাঙতে মিনিমাম 1000 বছর লাগে। 1000 বছর হলে তাহলে মাটির সাথে মিশে যাবে। তো এইটা একটা বাজে দিক। মানে এটা হচ্ছে মেন একটা হচ্ছে কঠিন বজ্রপাত, সেটা প্লাস্টিক, সেটা তো আমরা দৈনন্দিন ইউজ করছি। তো এখানে তোমাদের যেটা আছে দেখবে কঠিন বজ্র পদার্থ নিয়ন্ত্রণ কীভাবে করবে। নিয়ন্ত্রণ বলতে 4 রকম উপায়ে নিয়ন্ত্রণ করা হয়। একটা হচ্ছে রিডাকশান, মানে প্লাস্টিকের মানে আমি প্লাস্টিক বা আরও অনেক রকম হয় শিল্প জাতীয়
বা তবে 90% প্লাস্টিক, এটাই আমি জন্য প্লাস্টিকটাই বলছি। তো এটাকে মেনলি কমাতে হবে। দেখবে সরকার থেকে মাঝে মাঝে আইন বের করে যে প্লাস্টিক বিক্রি করা হবে না, প্লাস্টিক দেওয়া হবে না, দোকানে প্লাস্টিক দিবে না, এত মাইক্রন এত মাইক্রন, মুখ ধুমুক, এইগুলো সব ফালতু কথা। মানে সরকারও জানে প্লাস্টিক ছাড়া বাঁচবে না, ওই মাঝে মাঝে হুজুগ ওঠে, ওই করতে হয়, করে, আবার যেই কাজ সেই। তুমি একটা দোকানে একটা পরোটা খেতে গেলে তুমি কি করবে? প্লাস্টিক নিয়ে যেতে হবে, প্লাস্টিকে করে তোমাকে তরকারি দিবে, বা তেল প্লাস্টিকের বোতলে দিতে হবে, তোমাকে বাড়ি থেকে নাহলে জার নিয়ে যেতে হবে, তো জারটা তো প্লাস্টিকেরই। তাহলে তোমাকে কাঁচের জিনিস নিয়ে যেতে হবে, কাঁচের জিনিসে তোমাকে নিয়ে আসতে হবে। আলটিমেটলি প্লাস্টিক দিয়ে আমরা ঘিরে আছি, প্লাস্টিক কখনো কমানো যাবে না, ব্যবহারও কমানো যাবে। মানে ব্যবহার কমানো যাবে, সেটা হচ্ছে এটা ওটাই বলছে ব্যবহার কমাতে হবে, মানে হচ্ছে একটা একটাই হয়তো প্লাস্টিক নিলে সেটা তুমি বারবার ইউজ করছো, এটা হচ্ছে ব্যাপার। যেমন জলের বোতল, আমরা কি জলের বোতলে জলকে ফেলে দিই, এই মানে যেগুলো স্টেশনে বা বিসলেরি যেগুলো বোতল পায় কী করে খুব জোরে, আর বড় বোতল যেগুলো পেপসি টেপসি বা থামস আপ দুটো, ওগুলো হয়তো বাড়িতে ইউজ করি, তারপরে 5-6 মাস পর সেগুলোও ফেলে দিই, তো সেগুলো কখনো নষ্ট হয় না, সেগুলো থেকেই যায়। তো রিডাকশান বলতে আমি ব্যবহারটা কমাতে বলছে, যাতে মানে প্লাস্টিক যতটা পারে কম ইউজ করতে বলছে, মানে একটাই প্লাস্টিক বারবার করতে, রিইউজ। যেমন আরেকটা আছে রিসাইক্লিং। যে কোম্পানিগুলো যে প্লাস্টিক তৈরি করছে সে দেখবে, মানে সুজাপুর বা কালীচকের দিকে দেখতে গেলে যাবে, প্লাস্টিকের চেয়ার টেবিল ভাঙা করা সব নিয়ে যায়, নিয়ে গিয়ে ওটা মানে কোম্পানিতে পাঠায়, সেখানে কী হয়, রিসাইক্লিং হয়, সেই প্লাস্টিকটাকে আবার নতুন করে একটা প্লাস্টিক তৈরি করে। তো এটাকে যেমন প্রতিটা বোতলে একটা করে চিহ্ন দেওয়া থাকে, দেখবে এরকম। বোতলে বলতে কি, তুমি যে কোনো জায়গায় মানে খাতার মধ্যেও দেখতে হবে যেগুলো রিসাইক্লিং, মানে এটা হচ্ছে মানে একবার ইউজ করলো সেটাকে আবার ইউজ করলো, আবার সেটাকে ঘুরিয়ে ফিরে, এটাকে বলছে রিসাইক্লিং, মানে পুনঃ ব্যবহার করতে হবে। আমরা নর্মালি হয়তো কোনো কিছু প্লাস্টিক না সেটা রাস্তায় ফেলে দিলাম, ওটা আমার বাড়ির সামনে প্রচুর প্লাস্টিক পড়ে থাকে, কিন্তু কিছু করে না, মানুষ বুঝবে না, মানুষকে বুঝিয়ে লাভ নাই, কেউ কিচ্ছু করে না। এই জন্য এত প্রবলেম হচ্ছে পরিবেশের সমস্যা সারা জীবন থেকে যাবে, মানুষ না শুধরালে পরিবেশ শুধরাবে না। আর একটা হচ্ছে ভস্মীকরণ। ভস্মীকরণ হচ্ছে মানে এইসব কঠিন বজ্র পদার্থগুলোকে, শুধু প্লাস্টিকটাই বলছি তাই, মানে পরীক্ষা লিখবে কঠিন বজ্র পদার্থ, আমি প্লাস্টিক দিয়ে বোঝাচ্ছি তাই জন্য। ভস্মীকরণ মানে পুরানো, অক্সিজেন ছাড়া, উইদাউট অক্সিজেন, উইদাউট O2, অক্সিজেন ছাড়া পুরোতে হবে। অক্সিজেন দিয়ে পুরোলে কী হবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, যেটা পরিবেশে দূষণ ঘটাবে, বায়ু দূষণ ঘটাবে, তাহলে ওই জন্য অক্সিজেন ছাড়া পুরোতে হবে। আর হচ্ছে ডাম্পিং। দেখবে গ্রামের দিকে কিছু কি গর্ত, মানে কোনো একটা জায়গায় গর্ত করে দিল, সেখানে সব নোংরাগুলো ফেলে, তারপরে কী করে সেটাকে আবার মাটিতে ঢেকে দেয়, তারপর আর একটা গর্ত করলো, সেখানে আবার নোংরাগুলো ফেললো। এইভাবে কি ডাম্পিং মানে হচ্ছে ভরাট করা, নোংরাগুলোকে সেই গর্তের মধ্যে ফেলে ফেলে ওই জায়গাটাকে মানে মাটিতে ঢেকে দিচ্ছে, মানে কি ওরা মাটিতে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া জৈব সার, মানে সেটা সার তৈরি হয়, মানে যাতে পরিবেশ থেকে কমে যায়, এই জন্য কেউ বলছে ডাম্পিং। এই সব পদ্ধতিগুলোকে ব্যবস্থা নিতে হবে। এগুলো হচ্ছে কঠিন বজ্র পদার্থের নিয়ন্ত্রণের একটা মানে এগুলো উপায়। এই 4টা পয়েন্ট ভালো করে পড়বে, কারণ এগুলো আসে পরীক্ষায়। এরপরে হচ্ছে তেজস্ক্রিয় দূষণ। তেজস্ক্রিয় মানে কি, যেখান থেকে রেডিও অ্যাক্টিভ রে বেরোয়, যেমন হচ্ছে গামা রে, আলফা রে, বিটা রে, এই সব রেগুলো বেরোয়। তোমরা তো কেমিস্ট্রিতে পড়ছো তেজস্ক্রিয়তা, ইউরেনিয়াম, আরও কি কিছু আমার মনে হয়, শুধু ইউরেনিয়ামটা মনে আছে। তো এই সব জিনিস থেকে যে বেরাচ্ছে সেটা পড়তে হবে, এখান থেকে যে দূষণ ঘটছে সেগুলো। এটার তাহলে উৎস কী হবে, তাহলে এটাকে দুভাগে ভাগ করতে হবে, একটা প্রাকৃতিক, একটা কৃত্রিম। সান্ত্বনা 12-এ পড়ো। প্রাকৃতিকের ভাগ কী হবে, মহাজাগতিক রশ্মি, মানে সূর্য থেকে বা বাইরের পরিবেশ থেকে যেগুলো আসছে, মানে পৃথিবীর বাইরে থেকে, সেগুলো থেকে যে আসছে সেগুলো মহাজাগতিক রশ্মি। তারপর হচ্ছে বিভিন্ন রকম কেমিক্যাল যেগুলো আছে আমাদের পরিবেশে, যেগুলো কেমিক্যাল মাটির তলায় যেগুলো রেডিয়েশন আছে, যেগুলো ইউরেনিয়াম, যেগুলো মাটির তলায় আছে প্রকৃতিতে, সেখান থেকে যে রেডিয়েশনগুলো বেরোচ্ছে সেগুলো প্রাকৃতিক উৎস। তো এগুলো হচ্ছে প্রাকৃতিক। মেনলি কৃত্রিমটাই বেশি। কৃত্রিম কি, আমরা যেমন এক্স রে ব্যবহার করছি, এক্স রে দেখেছো তো, হাড়টার ভেঙে গেলে এক্স রে করে, সেটা একটা রেডিয়েশন চিকিৎসা ক্ষেত্রে। তারপর বিভিন্ন রকম কোম্পানিগুলো আছে, যেগুলো কেমিক্যাল কোম্পানি, যেখানে কি হয় তেজস্ক্রিয়তা নিয়ে আলোচনা করা হয়, যেমন যারা রিসার্চ করছে ইউরেনিয়াম টেরিয়াম পারমাণবিক এই নিয়ে, সেগুলোকে ব্যবহার করা হয়। এছাড়া পারমাণবিক বোমা তৈরি করতে এই বিভিন্ন রকম তেজস্ক্রিয় মৌলগুলোকে ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে তেজস্ক্রিয় সংযোজন, মানে বিভিন্ন রকম কেমিক্যালকে কী করে, নিউক্লিয়ার ফিউশন, ফিউশন। তোমরা তো ক্লাস 10-এ পড়েছিলে নিউক্লিয়ার সংযোজন, নিউক্লিয়ার
বিস্ফোরণ কি হলে ছিল, ফিশন আর ফিউশন, ফিউশন মানে দুটো যোগ করা, দুটো দুটোকে মানে এটা একটা রেডিও অ্যাক্টিভ মৌল, এটা রেডিও, দুটোর সাথে বিক্রিয়া করে বিশাল বড় একটা বাস্ট মানে বোম তৈরি করলো, বোম তৈরি করতে সাহায্য করে যেগুলো। তো এগুলো হচ্ছে মেনলি তো উৎস। এবার এর ফলাফল কী, মানে তেজস্ক্রিয়তার জন্য কী কী হচ্ছে, ফলাফল কী কী ক্ষতি হচ্ছে। তোমরা জানোই যে হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণ, যার ফলে এখনও মানে এত বছর পরেও মানে হচ্ছে কী বলে বিকলাঙ্গ শিশু জন্মায় জাপানের ক্ষেত্রে। তো এটার ফলাফল খুবই মারাত্মক, একবার যার হয়ে যাবে সে একদম শেষ। তো তোমাদের বইয়ে আছে দেখবে, পরিবেশের উপর প্রভাব, মানুষের স্বাস্থ্যের উপর প্রভাব, পরিবেশ আর মানুষ। পরীক্ষায় এইভাবেই দিবে যে যে কোনো একটা হিসাবে দেয়, 2 নম্বর দিয়ে দিল যে পরিবেশের উপর প্রভাব কী সেগুলো লেখো। যেমন এখন প্রভাব বলতে কৃষিক্ষেত্রে কী হয়, বিভিন্ন রকম তেজস্ক্রিয়তা ব্যবহার করা হয়। যেমন হচ্ছে কোনো কিছু হয়তো একটা কেমিক্যাল তৈরি করছে, মানে কোনো একটা কেমিক্যাল তৈরি করতে রেডিও অ্যাক্টিভ দিচ্ছে, যার ফলে কী হচ্ছে সে পোকা কীটনাশক ওষুধ তৈরি করতে রেডিও অ্যাক্টিভ দেওয়া হয়, সেগুলোর ফলে কি মারা যায়। কিন্তু সেখান থেকে কী হয়, পরিবেশে আস্তে আস্তে অটোমেটিক ছড়িয়ে যাচ্ছে। বা রিসার্চ ইনস্টিটিউটে যেগুলোতে ব্যবহার করা হচ্ছে সেগুলোতেও প্রচুর পরিমাণে নষ্ট হয়, পরিবেশের প্রবলেম হয়। পারমাণবিক বোমা যেখানে টেস্ট হচ্ছে, হয়তো কোনো একটা বোমা বিস্ফোরণ টেস্ট বা কোনো জায়গায় বোমা বিস্ফোরণ হচ্ছে, মানে সত্যিকারই হয়তো কোনো একটা হয়তো কোনো দেশ হয়তো বোম ফেললো, সেগুলোতে তেজস্ক্রিয় দূষণ ঘটছে। তারপর বিভিন্ন রকম এক্স রে, এত ব্যবহার করা হচ্ছে, যার ফলে কিছু মানুষের প্রতিটা অনেকগুলো কোষ নষ্ট হয়। আমাদের এক্স রে করা উচিতই না, কিন্তু একটা হাড় ভেঙে গেছে, কী করবে, করতে তো হবেই। তখন তাতে কী হয়, অনেক সাইড এফেক্টও হয়ে যায়, মানে বিভিন্ন রকম কোষ মারা যায় আমাদের কোষের মানে ইসের মধ্যে, শরীরের মধ্যে। এটা হচ্ছে মানুষের ক্ষেত্রে চলে গেল প্রভাব। ক্যান্সার সৃষ্টি হতে পারে ই থেকে, তেজস্ক্রিয়তা থেকে। চোখের উপর প্রভাব, হার্টের উপর প্রভাব, প্রতিটা অঙ্গের উপর প্রভাব ঘটে। এগুলো একটু বই থেকে দেখবে, দেখে দেখে পড়বে। ব্রেনের উপর প্রভাব, মানে স্মৃতিশক্তি হারিয়ে যাবে তুমি। তো এগুলো হচ্ছে প্রভাব। কোশ্চেন দিবে হয়তো মানুষের উপর প্রভাবটা আলোচনা করো, এগুলো একটু বই থেকে দেখে কী কী প্রভাব হচ্ছে, কী কী ক্ষতি হচ্ছে সেই জিনিসগুলো দেখে নিন। তারপর নিয়ন্ত্রণ, সেখানেও তাই তোমাদের পয়েন্ট করে লিখতে হবে কী কী নিয়ন্ত্রণ করতে হবে। সেখানেও তাই প্রযুক্তিগত, আইনগত আর ব্যক্তিগত। আচ্ছা, আজকে যেটা আমি একটা ছবি পাঠিয়েছি দেখবে গ্রুপে, সেটা হচ্ছে একটা মানে আমি আজকে আমার স্কুটিতে এয়ার ফিল্টার লাগিয়েছি। সেটা হচ্ছে পরিবেশ, সবাই প্রতিটা গাড়িতে লাগাতে হয় যাতে ধোঁয়াটা মানে কালো ধোঁয়া যাতে না বেরোয়, মানে ধোঁয়াটাকে রিফাইন করে পাঠায়। সেটা হচ্ছে এক মানে ওইটা হচ্ছে এয়ার ফিল্টার আমার স্কুটিতে। সেটা হচ্ছে ক্যাটালাইটিক কনভার্টার টাইপের এক ধরনের ক্যাটালাইটিক কনভার্টার, যেটা মানে যে ধোঁয়াটা বা বাজে কেমিক্যাল তৈরি হচ্ছে, সেই কার্বন মনোক্সাইডের যাই হোক, সেগুলো ওগুলো শোষণ করে নেয়, গিয়ে বাতাসটাকে ফ্রেশ বাতাসটা বাইরে বের করে। তো ওই জন্যই পাঠিয়েছিলাম যে চিনতে পারো, দেখতে পারো কেমন হয়। প্রতিটা গাড়িতে লাগানো থাকে, এবার যারা চেঞ্জ করে না তারা ফাইন খায় বা ই করে। তো এই প্রযুক্তির দিকে মনে পড়লো, এটা আলাদা পার্ট। তো বায়ু দূষণের এই তেজস্ক্রিয় দূষণের প্রযুক্তিগত মানে হচ্ছে বিভিন্ন রকম কেমিক্যাল ইউজ করতে হবে, যেগুলো মানে কেমিক্যাল হচ্ছে বিভিন্ন রকম প্রোটেকশান ইউজ করতে হবে, যাতে এই এক্স রে বা এই বিভিন্ন রকম রে থেকে যাতে বাঁচা যায়, ইউরেনিয়াম থেকে যে বা কোনো যেগুলো আলফা বিটা গামা যে রশ্মিগুলো আছে, সেই রশ্মি থেকে যাতে বাঁচা যায়। বা যেখানে রিসার্চ হচ্ছে সেই জায়গাটাই যাতে মানে তেজস্ক্রিয় থেকে মানে যারা কাজ করছে তাদের যাতে কোনো রকম প্রবলেম না হয়। যেমন আমরা এখন করোনার জন্য পিপিই কিট ব্যবহার করছি, যাতে কী হয়, যাতে না আসে। সেরকম ওই রেডিও অ্যাক্টিভ যে ইগুলো আছে, মানে কোম্পানিগুলো আছে যেগুলো, যেখানে বিভিন্ন রকম রেডিও অ্যাক্টিভ মানে নিয়ে ভালো করা হয় প্ল্যান্টগুলো, সেখানে কি হয়, মলিকুলার প্ল্যান্টে ওখানে এইরকম মানে জিনিসগুলো ব্যবহার করা হয়, সেটা টেকনিক্যাল ইউজে ওয়েতে। আইনগত মানে কি, যেহেতু সরকার থেকে আইন হবে, যে কেউ ইউজ করতে পারবে না, সরকারি লাইসেন্স নিতে হবে, মানে সরকার থেকেই মানে লাইসেন্সটা নিয়ে করতে হবে। মানে নর্মাল যে কোনো লোক মানে কেউ যাতে না করতে পারে তেজস্ক্রিয় পদার্থের ব্যবহার, এগুলো যাতে কিনতে না পারে, ইললিগালি হবে, যাতে না হতে পারে। তারপরে হচ্ছে যে কোম্পানিতে কাজ হচ্ছে মনে করো, সেইখান থেকে যাতে নদী বা জল বা মাটিতে যা না মিশে, সেগুলোর আইনগত একটা ব্যবস্থা থাকা দরকার। আর ব্যক্তিগত মানে যারা কাজ করছে তাদেরকে বিভিন্ন রকম প্রোটেকশন নিতেই হবে, সেটাই হচ্ছে মেনলি ব্যক্তিগত। সেই মুখ গ্লাভস ব্যবহার করতে হবে। আর যে সব ঘরে মানে এইসব তেজস্ক্রিয়তা ব্যবহার করা হয় সেটাকে পরিষ্কার করে রাখতে হবে, এগুলো হচ্ছে মেন কন্ট্রোল। আচ্ছা, এরপরে তোমাদের হচ্ছে যেটা আছে গ্রিন হাউস গ্যাস, এটা আজকে এইটুকু লাস্ট পড়বো আজকে, এটা ভালো করে পড়বে। কারণ গ্রিন হাউস আর ওজোন গ্যাসের মধ্যে
তোমাদের অনেক প্রবলেম হয়। তো ওই জন্য আমি গ্রিন হাউসটা একদিনে পড়াই, ওজনটা আলাদা আলাদা দিনে পড়াই। গ্রিন হাউস গ্যাস মানে কি? সবুজ ঘরের মানে গ্যাস বা বায়ু। তো এখানে যেটা মেনলি যেটা আমি পড়াতে মানে আগে বলছি সেটা হচ্ছে, যেটা গ্রিন হাউস কেন নাম হলো। শীত প্রধান দেশে কী হয়, ওখানে যে ঘরগুলো থাকে সেগুলো কাঁচের ঘর দেওয়া থাকে। হয়তো এটা প্রাচীর, এগুলো হচ্ছে প্রাচীর, উপরে কাঁচ দেওয়া আছে। এটা সূর্য। কী হয়, সূর্যের আলোটা আসবে, কারণ কী হয় শীত প্রধান দেশে কী হয়, ওখানে প্রায় 8 মাসই গ্রীষ্মকাল, এই 8 মাসে শীতকাল, আর কিছু 1-2 মাস হয়তো গ্রীষ্মকাল দেখা যায়, যেখানে তার উষ্ণতা হচ্ছে হয়তো গ্রীষ্মকালের উষ্ণতা হয়তো 4 ডিগ্রি 5 ডিগ্রি, মানে বরফই লেগে থাকে সবসময়। শীত প্রধান দেশেরগুলোর কথা বলছি। তো সেখানে চাষবাস করা খুব অসুবিধা হয়ে যায়। ওই জন্য কী করা হচ্ছে, এদের ঘরের মানে শেডগুলোতে কাঁচ দেওয়া থাকে, যার ফলে সূর্যের আলোগুলো যখন ঢুকে যাবে কাঁচ দিয়ে, এই আলোগুলো বাইরে বেরোতে পারবে না। দেখবে এখনকার দিনে ফ্যাশন হয়েছে যে মানে কাঁচের জানলা লাগানো। তো গরমকালে সারাদিন জানলা লাগিয়ে রাখবে, দেখবে বুঝতে পারবে যে ঘরটা কতটা গরম হয়ে যায়। কারণ কী হয়, সূর্য থেকে যে আগত তরঙ্গ দৈর্ঘ্য আছে, মানে যে রশ্মি যে তরঙ্গ দৈর্ঘ্য, সেগুলো কম তরঙ্গ দৈর্ঘ্য থাকে বলে খুব স্পিডে আসে, স্পিডে এসে এখানে গিয়ে চলে আসে। এখানে গাছ লাগানো আছে, সেই গাছগুলোতে ফটোসিনথেসিস হয়, তারপরে সেই আলোগুলো আর বেরোতে পারে না, কাঁচ ভেদ করে বাইরে যেতে পারে না। তো আস্তে আস্তে কী হয়, বাইরে যদি এখানে 4 ডিগ্রি উষ্ণতা হয়, ভিতরে হয়তো 20 ডিগ্রি উষ্ণতা টেম্পারেচার তৈরি হয়ে যায়। এর ফলে সেখানে আরামে চাষ করা যায়, বিভিন্ন রকম শাক সবজি ফলমূল ধান গম সব চাষ করা যায়। তো শীত প্রধান দেশে এই জন্য এই সব ঘরগুলোকে বলা হয় গ্রিন হাউস গ্যাস, মানে গ্রিন মানে মানে গ্রিন হাউস ঘর বলা হয় এটাকে, গ্রিন হাউস রুম। গ্রিন হাউস মানে কি, সবুজ সবুজ গাছপালা চাষ করা হয়, হাউস মানে এটা রুম। তাহলে ক্লিয়ার হলো, গ্রিন হাউস বলা হয়। এখন বিভিন্ন রকম জায়গাতে গ্রিন হাউস করা হয়, কারণ শীতকালে যখন চাষ করা হয় তখন বিভিন্ন রকম জায়গায় শীত মানে ভারতের বিভিন্ন জায়গাতেও এগুলো চাষ করা হয় এখন গ্রিন হাউস। তো এটা একটা আলাদা টপিক, মানে এটা ভুলে যাও, আর কিছু এটা ভাবার দরকার নেই, এটা এই জন্য ছিল। মানে কোশ্চেন আছে যে এখানে গ্রিন হাউসের সাথে আমাদের যে পৃথিবী থেকে গ্রিন হাউস কেন তুলনা করা হচ্ছে, সবাই এটা ভুল জানে, ক্লাস 10-এ সব স্যারই এটা ভুল পড়ায়। তো ওই জন্য আমি এটা আগে বলে দিচ্ছি, ওই জন্য যা পড়েছে ভুলে যাবে, নতুন করে আবার বুঝো। তো আচ্ছা, স্যাররা ভুল পড়ায় কিনা আমি জানি না, হয়তো ছাত্ররা ভুল বোঝে, কারণ আমার পড়ানোর এক্সপিরিয়েন্স আমি দেখেছি যে ক্লাস 10-এ যা হয়তো 10-এ পড়েছিল, হয়তো স্যার যদি বুঝি হয়তো অরিজিনালি ভালো যদি বোঝায়, তাহলে হয়তো ও ছেলেটা বা স্টুডেন্টগুলো হয়তো ভুল বুঝে, হয়তো অন্যটা বুঝে পরীক্ষায় লেগে। আমি যাকে যাকে ধরছি সবাই ভুলভালই অ্যান্সার দেয়, ওই জন্য আমি এটা বলবো। আচ্ছা, গ্রিন হাউস। হ্যাঁ, এবার হচ্ছে এটা আমার একটা পৃথিবী, পৃথিবীতে একটা মাটি, ছোটো ছোটো ঘর, গাছ, গাড়ি এরকম আছে। এটা সূর্য মনে করো। সূর্য থেকে যে আলোগুলো আসছে, এই আলোগুলো পৃথিবীতে আসলো, এসে এটা পৃথিবী মানে এসে কাস্ট পৃথিবীতে এসে আলোগুলো পড়লো, আবার রাতের বেলা যখন সূর্য ডুবে যায় তখন আলোগুলো মানে আবার এই গ্যাসগুলো বেরিয়ে যায়। গ্যাসগুলো বলছি মানে এই আলোগুলো থাকে না, নর্মাল ক্ষেত্রে বলছি। কিন্তু বর্তমানে এমন হয়েছে কিছু কিছু গ্যাস আছে আমাদের, যেমন হচ্ছে CO2, সবাই জানো, কার্বন ডাইঅক্সাইড। তারপর হচ্ছে CH4, CFC, N2O, CO, কটা হলো, 1 2 3 4 5, আর আছে H2O, অ্যাকুয়াস, H2O। তাহলে এই কটা গ্যাসের নাম ভালো করে মুখস্থ করবে। এই 6টা গ্যাসকেই বলা হয় গ্রিন হাউস গ্যাস। ক্লিয়ার হলো এই 6টা গ্যাসের নাম। এবার ব্যাপার হচ্ছে, আমি বলতে চাইছি ভালো করে শোনা, এইসব গ্যাসগুলো যেখানে যেখানে বেশি থাকবে, এগুলো কোথায় বেশি থাকে, এগুলো মেনলি শহরাঞ্চলে বেশি থাকে। শহরাঞ্চলে বেশি কারণ কার্বন ডাইঅক্সাইড, শহরাঞ্চলে গাছ নাই ওই জন্য কার্বন ডাইঅক্সাইড বেশি। CH4 গাড়ির থেকে বেরোয়, বা আমরা যে জ্বালানি ইউজ করি সেই জ্বালানি থেকে CH4 বেরোয়। CFC শহরাঞ্চলে এসি ফ্রিজ যেগুলো আছে সেখান থেকে CFC বেরোয়। N2O এরোপ্লেন থেকে বেরোয়। CO এগুলো গাড়ির ধোঁয়া থেকে CO বেরোয়, আর জলীয় বাষ্প থাকে। তাহলে কি এগুলো সবগুলো শহরাঞ্চলে বেশি। এই সব গ্যাসগুলো কী করে, এই সব গ্যাসগুলো হচ্ছে
উত্তম শোষক। উত্তম শোষক মানে শোষণ করতে পারে কাকে? সেই তাপটাকে, সূর্য থেকে যে তাপ আসে সেই তাপটাকে শোষণ করে, কিন্তু বিকিরণ করতে পারে না। এই টার্মটা ভালো করে লিখো, বিকিরণ করতে পারে না। তাহলে এই সব গ্যাসগুলো যেখানে যেখানে অঞ্চলে বেশি, যেসব অঞ্চলে বেশি, তারা কি করছে? তারা তাপটাকে বেশি পরিমাণে শোষণ করে নিল, শোষণ করে নিজেকে ই করে রাখলো। আর কি করলো? এরা বিকিরণ করতে পারছে না, তাহলে কি হবে? ওই জায়গাটায় তাপটা বেশি হয়ে যাবে। ক্লিয়ার এইটুকুটা? এবার আমি শহর আর গ্রামের মধ্যে পার্থক্য দেখাচ্ছি। এটা আমার একটা শহর, এটা গ্রাম। আমি CO2 দিয়েই দেখাচ্ছি। শহর অঞ্চলে মনে করো 100টা CO2 আছে, আর গ্রামে হয়তো 50টা CO2 আছে, কারণ গ্রামে পপুলেশন কম, গাছও আছে, 50টা আছে। তাহলে কি হচ্ছে? এখানে 100টা CO2 এ কী করবে? বেশি পরিমাণ তাপ শোষণ করবে, মানে 100টা অণুই শোষণ করলো, এখানে 50টা করলো। তাহলে কি হবে? এই জায়গাটা উষ্ণতা অটোমেটিক বেশি হবে গ্রামের থেকে। ওই জন্য দেখবে গ্রামের দিকে গেলে ঠান্ডা লাগে অনেকটা, শহর অঞ্চলে গেলে বেশি গরম লাগে। তুমি মালদা থেকে কলকাতায় যাও, অনেকটা গরম বেশি পাও। এখন মালদাতেও গরম বেড়ে, মালদা টাউনে অনেক গরম বেড়ে গেছে। গ্রামের দিকে গেলে ঠিক আছে, গ্রামের দিকে নর্মাল থাকে, কিন্তু মালদা টাউনে গাছ নেই, অনেক গাছ কমে গেছে। তুমি 420 এখানে মালদা যদি শুরু হয় রবীন্দ্র ভবন থেকে শুরু হয়, যদি এদিকে 420 মোড় বা মহানন্দ ব্রিজ পর্যন্ত যাও, একটা গাছও দেখতে হবে না রাস্তার আশেপাশে। ওই জন্য মালদার উষ্ণতা দিন দিন বাড়তে আছে। কলকাতাতেও এত পলিউশন, ওখানে গাছ আছে, রাস্তার ধারে গাছ আছে, কিন্তু ওখানে এত গাড়ি হয়ে গেছে, এত পলিউশন হয়ে গেছে যে ওই জন্য মানে CO2-র পরিমাণ বেশি, ওরা শোষণ করে রেখে দিচ্ছে, এরা বিকিরণ করতে পারছে না। তো এই জন্য শহরে বেশি গরম থাকে। তো এবার ব্যাপার হচ্ছে যে তার মানে কি হলো এখানে? এবার এবার গ্রিন হাউসের কথা আছে। এখানে কি হচ্ছিল? তাপটা আসছিল, তাপটাকে বেরোতে দিচ্ছিল না, তাই তো? এখানে কোনো ওই CO2 বা অন্য ওরকম কিছু কোনো ব্যাপার নেই। এখানে তাপ আসছিল, কাঁচের ঘর থেকে বেরোতে পারছিল না। আর গ্রিন হাউস এই জায়গাটা কি হচ্ছে? এই জায়গাটা তাপ আসছে, তাপ শোষণ করে রেখে দিচ্ছে, এরা বিকিরণ করতে দিচ্ছে না, মানে এরা ধরে আটকে রেখে দিচ্ছে। ওই জন্য এই সব এরিয়াতে গরম বেড়ে যাচ্ছে। যেখানে যেখানে এই সব পরিমাণ গ্যাসগুলো বেশি, সেই সব জায়গায় এই গ্যাসটা সেখানে তাপটা বেড়ে যাচ্ছে দিন দিন। তাহলে কি যদি বলে গ্রিন হাউস গ্যাসগুলো কী কী? আবার লিখে দিচ্ছি, CO2, CH4, তারপরে CFC, N2O, CO, অ্যাকুয়াস, H2O। এই কটা হচ্ছে গ্যাস। এদের প্রথমে উৎস পড়তে হবে, গ্রিন হাউস গ্যাসের উৎস। CO2-র উৎস কি? গাছ কাটার ফলে। CH4 জীবাশ্ম জ্বালানি। CFC এসি, ফ্রিজ। N2O এরোপ্লেন। CO গাড়ি, এটাও গাড়িতে পাওয়া যায়, মানে গাড়ি মানে এই গাড়িতে এই দুটোই পাওয়া যায়, দুটোই গাড়ির ধোঁয়াতে। আর অ্যাকুয়াস তো সব জায়গায় পাওয়া যায়। তাহলে এগুলো হচ্ছে উৎস গ্রিন হাউস গ্যাসের, কোথায় কোথায় মানে পাওয়া যাচ্ছে। এবার হচ্ছে ফলাফল, গ্রিন হাউস গ্যাসের ফলাফলটা কি? প্রথমে হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। গ্রিন হাউস গ্যাসগুলো যত বেশি বাড়ছে, তত গোটা যেখানে যেখানে গ্যাস, মানে গ্যাস তো এক জায়গায় থাকবে না। তুমি এখানে কার্বন ডাইঅক্সাইড ছাড়লা, তুমি তো এবার গোটা পৃথিবীতে ছড়িয়ে যাবে আস্তে আস্তে। এইভাবে পৃথিবীর প্রতিটা দেশে এরকম হচ্ছে বলে আস্তে আস্তে এই গ্যাসগুলোর পরিমাণ বেড়ে যাচ্ছে, তখন বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, মানে গোটা পৃথিবীর উষ্ণতা বেড়ে যাচ্ছে। বিশ্ব উষ্ণায়নের ফলে কি হচ্ছে? 1 নম্বর হলো। 2 নম্বর, মেরু অঞ্চলে বরফ গলছে, বরফ গলে গেল। 3 নম্বর, বরফ গলে গেলে কি হবে? সমুদ্রের জল বেড়ে যাবে। সমুদ্রের জল বেড়ে গেলে স্থলভাগ কমে যাবে, স্থলভাগ কমে যাবে। স্থলভাগ কমে গেলে কি হবে? মানে হচ্ছে ওই পপুলেশন, মানে থাকার জায়গা টায়গা হবে না, খাবারের সমস্যা শুরু হবে। আর তারপরে বিভিন্ন রকম এই ঋতুর পরিবর্তন হয়ে যাবে, ঋতুর পরিবর্তন এরকম দেখা যাবে, ঝড় বৃষ্টি সবসময় হতে থাকবে, তুষারপাত হতে থাকবে কখন। তারপরে বনাঞ্চল কমে যাবে, এরকম প্রচুর প্রবলেম হয়। তাহলে গ্রিন হাউসের গ্যাসের বৃদ্ধির ফলে এইসব প্রবলেম হয়। তো পরীক্ষায় যেটা আছে, কোশ্চেন আছে বিশ্ব উষ্ণায়ন কী? বিশ্ব উষ্ণায়ন কী যদি বলে, তাহলে লিখবে যে পৃথিবীর উষ্ণতা দিনকে দিন বাড়তেই আছে, সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন।
বিশ্ব উষ্ণায়নের কারণ কি? বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ হচ্ছে এইসব গ্যাসগুলোর বৃদ্ধি। এইসব গ্যাসগুলো বৃদ্ধি পেয়ে কী হচ্ছে, এর আগে বললাম যেটা তাপ শোষণ করে নিচ্ছে এবং তাপটাকে বিকিরণ হতে দিচ্ছে না। তো যেসব জায়গায় এইসব গ্যাসগুলোর পরিমাণ বেশি সেই সব জায়গায় উষ্ণতা দিন দিন বাড়তে আছে। এটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। এর ফলাফল তো পড়লে। এবার হচ্ছে নিয়ন্ত্রণ কীভাবে করবে। নিয়ন্ত্রণ কি? এরপর হচ্ছে নিয়ন্ত্রণ কীভাবে করবে। যেগুলো উৎস ছিল সেগুলোকে উল্টে দিব, উৎসগুলোকে কমাবো, যেমন CO2 কমিয়ে দিব, CFC কমিয়ে দিব। মানে যেগুলো যেগুলো উৎস বললাম এর আগের পেজটাতে বললাম, CFC, CO2, CH4, N2O, এগুলো যাতে কম উৎপাদন হয় সেগুলোকে দেখবো। তাহলে কী হবে, গাছ লাগাবো বেশি করে, এসি ফ্রিজ কমিয়ে দিব ব্যবহার করা, CH4 জীবাশ্ম জ্বালানির বদলে ইন্ডাকশানগুলো ব্যবহার করবো, N2O যাতে গাড়ি থেকে যাতে মানে ধোঁয়া ব্যবহার, মানে গাড়ি থেকে যাতে ধোঁয়া কম বেরোয় সেগুলো ব্যবহার করতে হবে, ব্যাটারি চালিত গাড়িগুলো বেশি ব্যবহার করতে হবে। এগুলো হচ্ছে কন্ট্রোল, মানে কি বিশ্ব উষ্ণায়ন কন্ট্রোলের এরকম। পরীক্ষায় কোশ্চেন আছে বিশ্ব উষ্ণায়ন কী, বিশ্ব উষ্ণায়নের কারণ, বিশ্ব উষ্ণায়নের ফলাফল, বিশ্ব উষ্ণায়নের নিয়ন্ত্রণ, গ্রিনহাউস গ্যাসগুলোর নাম, 6টা নামই লিখতে হবে। বিশ্ব উষ্ণায়নের তাৎপর্য বললে কারণ ফলাফল সবই লিখতে হবে। তাৎপর্য 5 নম্বরের কোশ্চেন আছে, 5 নম্বর বা 3 নম্বরে আছে যে গ্লোবাল ওয়ার্মিং কী এবং এর তাৎপর্য লেখো, 5 নম্বরের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, গোটা পৃথিবীতে জুড়ে একটা মিটিং হয়েছিল, সেটাকে বলা হয় কিয়োটো প্রোটোকল। কিয়োটো প্রোটোকল মানে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং যাতে কমে, মানে হচ্ছে এই গ্রিন হাউস গ্যাসগুলো যাতে কম হয় সেগুলোর সম্বন্ধে ব্যবস্থা না কিয়োটো প্রোটোকল নেওয়া হয়েছিল। গোটা পৃথিবীতে প্রতিটা দেশের মধ্যে একটা মিটিং হয়েছিল, সেই মিটিংটার মধ্যে আলোচনা হয়েছিল যাতে গ্লোবাল ওয়ার্মিং কমানো যায় কীভাবে এবং কী কী ব্যবস্থা নিতে হবে সেগুলোর একটা নিয়ম লিস্ট করে দিয়েছিল। সেই লিস্টটা পাবলিশ হয়েছিল এবং যাতে প্রতিটা দেশে যাতে এটা মানে সেই জন্য এটাকে করা হয়েছিল। কিন্তু কতটা এফেক্টিভ এখনও হয়নি। এখন তো এসি ফ্রিজ ভালো করে বিক্রি হচ্ছে, প্রতিটা শোরুমে গাড়ি রোজ হাজার হাজার গাড়ি বিক্রি হচ্ছে। তো পরিবেশ নিয়ে কেউ ভাবে না, এটা হচ্ছে মেন সমস্যা। এরপরের দিন ওজনটা পড়াবো, তারপরে ডিফরেস্টেশন আর আন্দোলন, তাহলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো ভালো করে পড়ে নিও এটা। এরপর দিন আসো ব্যাচে, 8 তারিখ বা দুপুর 12টা সবার।